হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি, কালকে অনেকেই কমেন্ট বক্সে দেখলাম, মিঠুদি, তারপরে এর আগে অসিতাদি, অনেকেই আরও কয়েকজন দেখেছিলাম যে কমেন্ট বক্সে জানতে চেয়েছে যে বাবু কেমন আছে এখন। তো সেই জন্য আজকে এই ভিডিওটা করছি। তো এখন যেটা আপডেট, যে এর মধ্যে তোমার অ্যাপেলোতে আমরা অ্যাপেলোর থেকে নিয়ে এসছি আর কি। অ্যাপেলোতে বলে কথা টথা বলেই নিয়ে এসছি, কারণ অ্যাপেলোর বিল প্রচুর হয়ে গেছিলো। এবার তারপরেও অ্যাপেলোতে আইসিইউ ভেন্টিলেশন এমন করে করে ওনাকে রাখা হচ্ছিল। সেই জায়গায় অ্যাপেলোর মতন নার্সিংহোমের খরচা চালানোটা আমাদের জন্য প্রচণ্ড পরিমাণে টাফ ছিল। তো সেইখানে দাঁড়িয়ে পরশু দিনকে অন্য একটা নার্সিংহোমে, যেখানে তুলনামূলক মানে খরচাটা কম, সেইখানে ভর্তি করাও হয়েছে। সেখানেও আইসিইউতে আছে। তবে ওনার যেটা সবথেকে এখন কথাবার্তা বলছে, সবাইকে চিনতেও পারছে, কিন্তু সমস্যা যেটা হচ্ছে, যেটা নিয়ে আমরা ভর্তি করেছিলাম, জ্বর এবং ওনার বডি মুভমেন্টটা বন্ধ হয়ে গেছিলো। যেটা আমি বারবার বলছিলাম যে একদিন জ্বর হওয়ার পরের দিন থেকেই কিন্তু ওনার বডি মুভমেন্টটা পুরো দমে বন্ধ হয়ে গেছিলো, এবং সেটা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। এবং ডাক্তাররা এখন যেটা বলছেন আর কি, যে ওনার কিন্তু, তারপরে বললাম যে ইনফেকশান, মানে প্রচুর ভালো রকম ইনফেকশান ওনার হয়েছিল, এবং সেখান থেকে এখন অনেকটাই ভালো। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, যে ডাক্তারবাবুরা বলছে যে হয়তো উনি আর হাঁটাচলা করতে পারবেন না, মানে প্যারালাইজড হয়ে যাওয়ার মতন আর কি। এবার যেটা সবথেকে বড় চিন্তার বিষয় হচ্ছে যে উনি অক্সিজেন ছাড়া এখনও উনি থাকতে পারছেন না, মানে অক্সিজেনের সাপোর্ট ছাড়া ওনাকে রাখা যাচ্ছে না। এবার সেই অবস্থায় যদি আর কোনো রকম মানে ট্রিটমেন্টের আর কোনো এইরকমই আর কি অক্সিজেনটা ওনাকে দিয়েই রাখতে হবে, তাহলে সেই ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি আমাদের হয়তো বাড়িতেই অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। আর প্যারালাইজ যদি হয়ে যায়, মানে আর যদি উনি হাঁটাচলা করতে না পারেন, তাহলে সেই ক্ষেত্রে সেটা খুবই চিন্তার একটা বিষয়। কারণ হচ্ছে দেখো, এখন এই এতদিন পর্যন্ত এর আগের বার যখন অ্যাপেলোতে ভর্তি হয়েছিল, তারপরে এসে ওনাকে 2 বেলা আয়া রেখে পুরো দমে সমস্ত কিছু আয়া, ফিজিওথেরাপি, মানে সেটা একটা বিশাল খরচা সাপেক্ষ ব্যাপার, এবং করাও হয়েছে। কিন্তু এই মুহূর্তে এখন আর মানে অ্যাপেলোতেই তোমার 9 লাখ কত 42 মনে হয় এইরকম আমাদের ওখানে পেমেন্ট করতে হয়েছে। তারপরে এই নার্সিংহোমেও মোটামুটি ভালো বিল অলরেডি হয়ে গেছে। এবার সেইখানে দাঁড়িয়ে বাড়িতে আয়া রেখে 2 বেলা আয়া রেখে, কারণ আমাদের এখানে আয়ার চার্জটা প্রচণ্ড হাই, তো সম্ভবপর নয়। সেখানে আমাকেই হয়তো সমস্তটা করতে হবে, কারণ শাশুড়ি মা একদমই কোনো কিছু সেরকমভাবে, মানে ওনাকে ওই শোয়া অবস্থায় যদি তুমি একটু জলও খাওয়াতে বলো, উনি সেটাও ঠিকঠাক করে পারবে না। তো সেখানে আমাকেই সবটা হয়তো করতে হবে, যার জন্য একটা চিন্তা ভীষণভাবে হচ্ছে। যে আমি জানি না, তোমরা জানলে আমাকে জানিও যে কারো এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছো কি না। আমি কিন্তু জীবনে এরকম অভিজ্ঞতার সম্মুখীন এই প্রথম হলাম। যদিও আমি রোগব্যাধি সম্বন্ধে বিশাল কিছু একটা ওয়াকিবহাল নই, বা মানে প্রচুর অভিজ্ঞতা আছে, দেখেছি, সেরকম পেশেন্ট এরকমও বলবো না, কিন্তু এই রকম মানে হয় আমার কিন্তু জানা ছিল না। মানে একটা জ্বর থেকে একটা মানুষের এই রকম হতে পারে, বডি মুভমেন্ট বন্ধ হয়ে যায়, এই রকম কিন্তু আমি দেখিনি। এবং ডাক্তার বলছে যে খুব খারাপ ধরনের ওনার একটা জ্বর হয়েছে, এবং যেই জ্বরটার থেকে একটা ইনফেকশানও, প্রচণ্ড পরিমাণে একটা ইনফেকশান হয়েছে, যেটা বডিতেও ছড়িয়ে গেছে, যেই কারণের জন্য মানে ওই তোমার বেডশুলটা স্প্রেড করছিল, খুব তাড়াতাড়ি বেডশুল হয়ে গেল। এখন বেডশুলটা আমার হাজব্যান্ড বললো অনেকটা ঠিকঠাক আছে, কিন্তু
উনি যদি হাঁটা চলাটা যদি বন্ধ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে তো খুবই চিন্তার ব্যাপার। এখন জানি না, এটা আজকে সকালবেলার খবর তোমাদেরকে বলছি যে ডাক্তার বলেছে যে হয়তো উনি আর হাঁটাচলা করতে পারবেন না, কারণ উনি কিন্তু পায়ের কোনো মুভমেন্ট করতে পারছেন না। পা নাড়ানো বা পা ইসে করা বা এইগুলো ওনার কিন্তু বডি মুভমেন্টে এখনও নেই, কিন্তু কথা কিন্তু একদম পরিষ্কার বলছে বলতে মানে ঠিকঠাক বলছে, মানে যেটা জিজ্ঞেস করলে ঠিকঠাক কথা বলছে, কিন্তু ওটা একটা চিন্তার ব্যাপার। জানি না কি পরিস্থিতি আর কি, এর পরবর্তী স্টেজ কিভাবে আছে। আর সবথেকে বড় তোমাদেরকে আমি যেটা বলেছি যে এই বাড়িটা হচ্ছে শরিক বাড়ি, এবং সেইখানে বাড়ির যে পরিকাঠামো যেটা, সেটা একটা অসুস্থ পেশেন্টের জন্য একেবারেই ঠিকঠাক নয়। আমাদের এই পাশের ঘরে, আমার এই ঘরটার পাশের ঘরে মিডিলে একটা দরজা আছে, যেটা এই আলমারিটা দেখছো, এই যে আমার আলমারিটা দেখছো, এই আলমারিটার পেছনে একটা দরজা আছে, যেটা দুটো ঘর থেকে এক ঘর থেকে আরেক ঘরে আসার একটা সিস্টেম ছিল আগে আর কি। তো ওই পাশের ঘরটাতে উনি থাকেন, কিন্তু সেই ঘরটার অবস্থা অতীব খারাপ, মানে জায়গায় জায়গায় মানে দেয়াল ফুলে উঠেছে এই রকম পজিশন। এবার এই বাড়িটা মানে যেটা আর কি সমস্ত শরিকরা মিলে যে একটা কিছু সিদ্ধান্ত নেবে, বাড়িটার মতন করে সবাইকে বুঝিয়ে দেওয়া বা ইসে করা, সেটা মানে ফ্যামিলি মেম্বারদের মধ্যে একসাথে বসে সেটা হচ্ছে না, সম্ভবপর হচ্ছে না, কিছুতেই হচ্ছে না সেটা। এবং যেই কারণের জন্য মানে এইরকমভাবে রয়েছে বাড়িটা, এইভাবে রয়েছে আর কি। এবার ধরো আমাদের এখানে ওনার ঘর, আমার ঘরও বলো, উনি থাকেন, এখান থেকে বাথরুম পায়খানাটা অনেকটা গিয়ে, মানে এরপরে মোটামুটি অনেকটা আমাদের কমন প্যাসেজ, তারপরে গেট, সেই গেট খুলে তারপরে উঠোনে অনেকটা রাস্তা যাওয়ার পরে গিয়ে পায়খানা বাথরুম। এবার বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে ওই ঘরটা একটু স্যাঁতস্যাঁতে। এবার ওপরে ঘর আছে, কিন্তু ওপরের ঘরে যেটা সবথেকে বড় সমস্যা সেটা হচ্ছে পায়খানা বাথরুম নেই, এবং পায়খানা বাথরুম করতেও দেবে না আর বাকি যারা রয়েছেন তারা আর কি। তো সেই ক্ষেত্রে ওইখানে পায়খানা বাথরুম ওপরে যদি ওনাকে শিফট করা হয়, প্রচুর খাড়া সিঁড়ি আমাদের। এবার ওই সিঁড়ি দিয়ে আমার শাশুড়ি মায়ের পক্ষে 50 বার উপরে উঠা নামা করাটা সম্ভব নয়। এবার পায়খানা বাথরুমও যদি ওনাকে ঘরে করানো হয়, যদি মানে এই সিচুয়েশন হয় যে মানে তোমার উনি আর মুভমেন্ট করতে পারবেন না, বডি প্যারালাইজড হয়ে যাওয়ার মতন আর কি, যদি সেইরকম জিনিসটাই হয়, ডাক্তার যদি শেষে এই সিদ্ধান্তে স্টিক থাকে যে না উনি আর এটা হাঁটাচলা করতে পারবেন না, তাহলে সেই ক্ষেত্রে ওনাকে বেড প্যানে সব কিছু করাতে হবে। আগে তো চেয়ারের, ওই যে চেয়ারের মধ্যে কোমর সিস্টেম চেয়ারগুলো, সেগুলো আমরা কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের বলেছি, সেটাতে উনি বসে নিজেই করতেন, এবং কিন্তু এখন তো সেটা করতে পারবে না। তো সেটার ক্ষেত্রে তো মানে বিশাল একটা ওই ক্ষেত্রেও তোমার ধরো যদিও করে, তাহলেও ওপর থেকে ওগুলোকে এনে নিচে পরিষ্কার করা, যেহেতু ওপরে কোনো কলের ব্যবস্থা নেই বা ওপরে পায়খানা বাথরুম নেই, পরিষ্কার করা, তাহলে নিচে নামতেই হচ্ছে। সেই সিঁড়ি দিয়ে ওঠা নামা আমার শাশুড়ি মায়ের পক্ষে একেবারেই সম্ভব না, কারণ ওনার পায়ের অবস্থা ভালো না। উনি এখান থেকে পায়খানা বাথরুমটুকু যেতেও ওনার কষ্ট, বুঝতে পেরেছো? তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে খুবই খারাপ একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি এখন। এবং ওনার ইনফেকশনটা এমন জায়গায় যেখানে ওনাকে কিন্তু ওনার সামনে এখনও পর্যন্ত কাউকে যেতে দেওয়া হচ্ছে না, ওনাকে ধরতে দেওয়া হচ্ছে না, ওনার কাছে কাউকে মানে মাস্ক ছাড়া কাছে কাউকে অ্যালাউ করছে না, এবং কাছে বলতে অনেকটা ডিস্টেন্স মেনটেন করে ওনার সাথে কথা বলতে হচ্ছে। সেইখানে এই রকম বাড়ির পরিকাঠামোর মধ্যে ওনাকে এনে কতটা সুস্থ কীভাবে রাখা যাবে সেটা নিয়ে যথেষ্ট চিন্তা। যদিও ডাক্তার এখনও ছুটির কথা কিছুই বলেননি, ওনার ইমপ্রুভমেন্টের আর কোনো জায়গা আছে কি না, নাকি এর থেকে ভালো হওয়ার আর কোনো চান্স নেই, সেটাও ডাক্তার এখনও কিছু বলেনি, বলছে আমরা চেষ্টা করছি, এইটুকুই, বুঝতে পেরেছো? এবার উনি কথাবার্তা ভালোভাবে বলছে, চিনতেও পারছে,
ঠিকঠাক কথাই বলছে, কিন্তু ওই যে বললাম বডি মুভমেন্ট একদমই নেই। দেখো এই মতন অবস্থাতেও যেরকমই কঠিন সিচুয়েশন হোক, আমার ক্ষেত্রে আমি বলছি, আমি কিন্তু নর্মাল আর 5টা দিন যেরকমভাবে নর্মালভাবে প্রত্যেকের সামনে আসি তেমনভাবেই সাজগোজ করে প্রপার ওয়েতে একটা প্রফেশনাল জগতে যেইভাবে কাজ করতে হয় কন্টিনিউ চেষ্টা করে করছি। এমন একটা দিনও হয়নি যে ভিডিও, হ্যাঁ হয়েছে যেদিনকে বাবুকে নিয়ে তোমার অ্যাপেলোতে গেছিলাম সেদিনকে ভিডিও দেইনি। 21 তারিখ থেকে টানা হাসপাতালে বাবু ভর্তি। 22 তারিখে তোমাদেরকে আমি ভিডিওটা দিয়েছিলাম। তো 21 তারিখে ভিডিও দিইনি। 22 তারিখ থেকে পর প্রতিদিনই এমন কোনো দিন যায়নি যে আমি ভিডিও দিচ্ছি। এবং ফেসবুকেও তোমার আমার যে চ্যানেলটা রয়েছে সেখানেও চেষ্টা করি প্রতিদিনই অন্তত একটা করে রিলস, কারণ ওখানে মানে মুখে বলে ভিডিও, বড় ভিডিও সেরকম টপিকস না পেলে সেইভাবে করা হয় না। তো চ্যানেলটাকে ঠিকঠাক রাখার জন্য ভিডিও যেরকম যত কষ্ট যত খারাপ পরিস্থিতির মধ্যে হোক চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সবথেকে খারাপ যেটা ব্যাপার যে এই যে এত কিছুর মধ্যে আমাদের মতন ক্রিয়েটাররা যারা কি বলবো মানে স্ট্রাগল করে যাচ্ছে, তো নিজে এস্টাবলিশড হওয়ার স্ট্রাগল, নিজের পায়ে দাঁড়ানোর স্ট্রাগল, ঘরে বসে মানে সমস্তটা মেনটেন করে সমস্তটা দেখে ঘরে বসে একটা কাজ, অল্প সময়। আমি কিন্তু মানে বিশাল টাইম এই যে ইউটিউবেও যে দিতে পারি ভিডিওর জন্য সেটা নয়। তোমরা সবাই জানো যে বিকেলের পরের টাইমটা আমি কিন্তু সেইভাবে দিতে পারি না। আর এখন তো যেহেতু পুরো হাজব্যান্ড সারাদিনই, আমার বর পুরো হাসপাতালেই পড়ে থাকে, আমাকে সেই ক্ষেত্রে বিকেলের দিকে আগে যাও ও একটু ছেড়ে দিয়ে আসতো স্যারের কোচিংগুলোতে, সেটাও এখন হয় না। এখন আমাকে ছেলেকে নিয়েই যেতে হয়। এবার যে জন্য কি হয়তো ও আমাকে কোচিং পর্যন্ত পৌঁছে দিয়ে চলে আসলে তাহলে সেখানে হয়তো আমাকে একটু দেরি করে বেরোলে হতো। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এমন কি বলো তো, সেইখানে অনেকটা কম টাইমের মধ্যে আমাকে ভিডিও সেরে আমাকে বেরিয়ে যেতে হয়। তো কিন্তু কাজটাকে মানে যেহেতু নিজে এস্টাবলিশ মানে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যে স্ট্রাগলটা সেটা করছি, দীর্ঘদিন ধরেই করছি। অনেক কিছুই এর আগেও অনেক কিছু টুকটাক করার চেষ্টা করেছি, কিন্তু সেইভাবে বলতে পারো অর্থনৈতিক কিছু একটা ছোট্ট ব্যবসাও শুরু করেছিলাম, সেটাও আমার মানে আমি বেশি দূর করতে পারলাম না, কারণ পুঁজি মানে একটা অনলাইন বিজনেস করতে গেলে ভালো পুঁজি নিয়ে নামতে হয়, যেটা আমার পক্ষে সম্ভব না। আর আমি তোমাদেরকে সবসময় বলেছি যে এই যে স্ট্রাগলটা করছি, কিন্তু আজকে যে প্রবলেমটা যে এত কিছু সমস্যাকে সম্মুখীন মানে মোকাবেলা করেও আমি কিন্তু প্রতিদিন ভিডিও করি, প্রতিদিন একদম নর্মালভাবেই ভিডিও করি। মানে আমার ভেতরে এপাশে আর কি ক্যামেরার পেছনে কি স্ট্রাগল চলছে, কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কোনোটাই কিন্তু আমাকে দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে না। মানে আজকে আমি বলছি বলে হয়তো তোমরা জানো, কিন্তু বুঝতে পারবে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা জিনিস ভীষণ খারাপ লাগে, আমাদের মতন ক্রিয়েটাররা যারা পরিশ্রম করে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি, আমাদের ভিউজটা দেখলে না ভীষণ যন্ত্রণা হয়। বিশ্বাস করো যে কিছু ক্রিয়েটার আছে গরুর রচনার মতন একই বক্তব্য, প্রত্যেকটা ভিডিও দিনে 3টে করে ভিডিও একই বক্তব্য পেশ করে যাচ্ছে, খিস্তি খাস্তা গালি গালাজ নোংরা থেকে নোংরা ভাষা কদর্য মুখে রঙ্গিভঙ্গি করে ভিডিওর পর ভিডিও করে যাচ্ছে। তাদেরও মোটামুটি কিছু না হোক 2000-3000 ভিউজ পার ভিডিওতে আছে। কিন্তু এই যে আমরা কিছু ক্রিয়েটার যারা মানে খুব কষ্ট মানে আর কি বলবো মানে সেই রকমভাবে আর কি ভিডিও টু ভিডিও দেখে ভিডিওটাকে ভালো করে অ্যানালাইসিস করে তারপরে ভিডিও করছি, তারা কিন্তু সেইভাবে ভিউজ পাচ্ছি না। এটা মানে ভীষণ একটা খারাপ লাগে। এটুকুই তোমাদের কাছে বলার ছিল। জানি না, দেখো 3000 আজকে আমার চ্যানেলটা 2800 কত দেখলাম, দীর্ঘদিন ধরে তোমার সাবস্ক্রাইবার সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, মানে সাবস্ক্রাইবার বাড়ছে না।
ভিউজ তোমার মানে কি বলবো 100-150 ভিউজও এক একটা ভিডিওতে ওঠে না। তার মানে বুঝতে পারছো তাহলে আমাদের মতন ক্রিয়েটাররা যারা কষ্ট করছি তারা আজকে কোনো দলের মধ্যে না ঢুকে একেবারে স্বতন্ত্র ক্রিয়েটার হিসাবে মানে নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখে যারা কাজ করছি তারা বোধহয় ইউটিউব থেকে মানে সেইভাবে ইনকাম আমি জানি না 3 মাস 4 মাস 5 মাস পরে যদি গিয়ে একটা ইনকাম ঢোকে সেই ইনকামের টাকায় চলাটা সত্যি খুব টাফ যারা চলে। আর আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি সম্পূর্ণটা নিজের টাকায় নিজে চলি, যেইটুকু টাকা আমি ইনকাম করতে পারি সেইটুকু টাকার মধ্যে দিয়েই আমি চলি, যদি না পারি তো করি না, যেটা পারি সেটা করি, মানে এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, জানি না কবে মানে আমাদের মতন ক্রিয়েটাররা ভিউয়ার্সদের কাছ থেকে ভালোবাসা পাবো, কবে আমাদের ভিডিওতেও সেই রকম পরিমাণ ভিডিওতে ভিউজ হবে। হ্যাঁ, পরিশ্রম করে যাচ্ছি এটুকুই। আর সময় মানে সবসময় পরিশ্রম করেছি আর ভেবেছি না এবার হয়তো হবে, কিন্তু জানি না সেই এবারটা কবে আসবে, এটাই আর কি বলার। তো যাই হোক, এটুকু বলার ছিল তোমাদেরকে। অনেকেই বাবুর আপডেট জানতে চেয়েছিলে, তাই আজকে এই ভিডিওটা করলাম। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর একটু ভিউজ দিও, এটাই তোমাদেরকে বলবো। কারণ আমরাও এখানে ইনকাম করার জন্যই এসছি, কেউ শখ করে ইউটিউব করে না। খুব কম মানুষ আছে যারা শখ করে ইউটিউব করে। আমাদের মতন মানুষরা যারা স্ট্রাগল করে ইউটিউবে এসে একটা জায়গা তৈরি করতে চাইছি, তারা শখ করে ইউটিউবটা করে না, এটাই বলার ছিল।